যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন, ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে? তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে, বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখা মিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন। একটু শেষ করছি, যে এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ, ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। তাতে কি বিএনপি কে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে, বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যেও কনফিউশন আছে? না মাসুদ ভাই, ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন। আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময়, তারপরে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়ে দল হিসাবে যেটা বলেছে, আমরা যখনই প্রশ্ন করি আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার, কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো, আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থানটা কি। 1971 সালে কি আপনারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন? না, পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল, মাওলানা ভাসানী রহিমাহুল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70-এর যে ভোট, আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন, সেই 70-এর ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই। 7 মার্চের উনি ভাষণ, তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করেছি। শুধু জামাত ইসলামের অবস্থানটার কথা বলেন, বাংলাদেশ শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় না, ভালো কথা, বাংলাদেশ একই চাওয়ার না চাওয়া ছিল। এই বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই, কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, এটার সাথে জামাত ইসলামীর দ্বিমত ছিল। এবং সেই দ্বিমতটা 1971 সালে আমি একদম পরিষ্কার অবস্থা। আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু 34 দিনের অংশগ্রহণ না, 17 বছরের ত্যাগ তিতিক্ষা, তাদের প্রচুর লোকের গুম হওয়া, মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া, বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া, পড়ালেখা শেষ করতে না পেরে রাস্তা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে। এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে, তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে। কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে, অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে। আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেই রকম ভিসি, প্রক্টর, প্রভিসি সেরকম আসতেছেন। স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে। তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে। সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল। এটাকে আপনি কিভাবে দেখেন, যে না আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে এই আন্দোলন সফল হতো? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। দুটো বিষয়, একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই 2024 সালের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এটা কোন একটা দলের ক্রেডিট হওয়ার কথা না, এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল, এবং এটাই জনতার, এদেশের মানুষের ক্রেডিট, এদেশের ছাত্র জনতার ক্রেডিট। দুই হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব ক্লিয়ারলি এবং সেভারাল টাইম এটা বলেছেন, রিপিটেডলি বলেছেন যে আমাদের এই শহীদেরা কোনো দলের সম্পদ না। আমরা কখনোই আমাদের যে হিসাব নিতে বলা হয়েছে যে থানা থেকে, বিভাগ থেকে, ডিস্ট্রিক্ট থেকে, ঢাকা সিটিগুলো থেকে, এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না, তারা হচ্ছেন দেশের সম্পদ। সেকেন্ড থিং হচ্ছে, দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আজকে যে এনার্জিটা তৈরি হয়েছে, সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এগুলোতে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন। এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে, এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একদম ধরে ধরে বিএনপি সমর্থিত যারা, তাদেরকে সেখানে ভাইস চ্যান্সেলর সহ তাদেরকে বসানো হয়েছে। তো কিন্তু মাসুদ আমি একটা কথা বলি, কেউ জামাত করে কিনা গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা 15 বছর পরে জানতে পারবো। কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা জামাত করতো, সেটা তো আমরা এখন জানতে পারতেছি। বা এইজন্য না, মানে ব্যাপারটা জামাতের ব্যাপারটা এরকম যে জামাত শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে।
না, জামাত স্লিপিং এজেন্ট হিসাবে থাকার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি, এবং দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি, অন্য ছাত্র সংগঠন কেউই এটা ঠিক মনে করেনি যে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল। সুতরাং সেখানে স্লিপিং অথবা আপনি শোয়িং, দুটোর কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টিটি করার দরকার নাই, কারণ প্রয়োজনীয় হয় নাই। সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে, কারণ 15 বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে, এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ শুধু করে নাই, তাদেরকে লাঞ্ছিত করেছে, এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীয় পর্যায়ে নিয়ে গেছে। আমরা মনে করি যে 2024-এর এরকম একটা বড় অর্জন কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক, সকলের সম্মানের জায়গায় থাকুক। এরপরে যদি কোনো ব্যক্তি এই 2024-এর যে গণ অভ্যুত্থানের যে আগেরটা একটু জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে? মুক্তিযুদ্ধটা দেশের মানুষের সম্পদ হবে। আপনি বলছেন যে আওয়ামী লীগ এটাকে নিজস্ব সম্পদ করতে চাইছিল, কুক্ষিগত করতে চাইছিল। আপনারা তো আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে, সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা, কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা এখানে থাকার জন্য। আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ, একটা লেখক এটা মনে করছেন, আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয়। এবং সেই বক্তব্য কি ছিল? মুসলমানরা ভুল পথে গিয়ে এই মুক্তিযুদ্ধ করছে, আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক বা এটা ভালো হোক, তাই তো? না, এখানে তো প্রাসঙ্গিক তো বিষয়, এটা অন্যদিকে আপনি গেলেন। সেটা হচ্ছে আপনি মুক্তিযুদ্ধটা নিয়ে আপনাদের অবস্থা কি ক্লিয়ার মাসুদ ভাই? আপনাদের অবস্থা কি ক্লিয়ার? বিষয় আমাদের ক্লিয়ারটা হচ্ছে যে আমি বলেছি যে মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের উপর। আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে, প্রথম কথাটা আমাদের ন্যাশনকে, আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে। আমরা বোঝাতে চাই যেটা যে 2024-এর এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, রাজনীতির কোনো মার প্যাচে এটা যেন বিতর্কিত না হয়, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি, বহুবার পরিষ্কার করেছি। আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। এবং সেই কারণে আপনি দেখেন যে 2024-এর এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো। কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে। আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসেছে, না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। জি জি জানাব। এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেগেটিভটাকে যদি আপনি ওভাবে নেন, আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন, ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে? তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে, বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখামিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন। একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপি কে আমরা ধরবো? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ, ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। পরিষ্কার অবস্থানটা আবার বলি, আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল, এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা, তাই তো? ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা, এবং এই অবস্থানে কোনো পরিবর্তন, এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই, তো এটাই ছিল, তো এটাই ছিল, এটাই থেকে এই 2024-এ এসে 2024-এ সেটা পরিবর্তন হয়েছে। আমি বলেছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে, জনতাও বলেছে যে ওই 2024-এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই, আমরা আমাদের এই সন্তানেরা, আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও আমরা
পতন ঘটিয়েছি। কারণ আপনি জানেন যে আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন 2024-এর জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে। আমি আমার 67 দিনের রিমান্ডে আমি একটা সাক্ষাৎকারে বলেছি, আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি, যে আমাকে যখন ইন্টারোগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা, হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে, আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম, স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন অথবা আমাকে দেখতে দেন অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারোগেশনে আসছেন। ওনারা অসতর্কতাবশত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক, ওনারা বলেছেন এখানে দেশি বিদেশি সংস্থার লোকেরা আছে। মাসুদ ভাই, যখন দেশ গিয়ে আমরা একটু আসলে একটু প্রিসাইজ থাকতে চেষ্টা করি। অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না। তো জামাত ইসলাম এটার সাথে একমত কখনোই পোষণ করে নাই। 2024 সালে আইসে বাংলাদেশ, আপনি মনে করতেছেন 2024 সালে আইসে বাংলাদেশ এটা অন্যরকম স্বাধীনতা পাইছে। এটা কি ব্যাপারটা এরকম? মানে ভারত টারত এইসব এলিমেন্ট আমি যেতে চাইতেছি না। আপনি 1971 সালে জামাতের অবস্থা সঠিক ছিল। 2 লাইনের জামাত ইসলামের 2 লাইনের কথাটা আসলে কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো 2 লাইনে বলতে পারবেন না। আপনি আমাকে বলেছেন, সেইজন্য কথাটা উঠলো যে আপনাদের অবস্থাটা কি পরিষ্কার, কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না। পরিষ্কারটা কি? কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি, কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটা গ্রহণ করেছে। ফ্যান্টাস্টিক।